আমার সন্তান হয় না, আর তার জন্য রোজ শাশুড়ির অপমান সহ্য করতে হয়। একদিন সন্তানের জন্য শ্বশুর আব্বা একটি পুরাতন নীরব বাড়িতে নিয়ে আমার সাথে যা করল তা শুনলে তোমরা আতঙ্ক হয়ে যাবে। তাহলে আসল ঘটনা শুরু করি। খাবার টেবিলে সত্য বিবাহিত দেবর আর তার বুকে যখন খাবার বেড়ে দিব, তখনই আমার শাশুড়িমা আমার দিকে ফিরে আসলেন। করছোটা কি? নতুন বিয়ে করা পোলা, আমার বিয়ার দিনই তোমার শখ কইরা খাওয়ানোর কাম নাই? নিজের মতো আমার ছোট পোলার বুকে বাজে বানাইবা নাকি? শখ হাল্লাত অন্য জায়গায় গিয়ে দেখাও। নতুন বউ আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল। আমি হাসি হাসি মুখ করে রান্নাঘরে চলে আসলাম। অপমানের কষ্টে এখন আর চোখের জলে আসে না। কেমন জানি পাথরের মতো লাগে সবকিছু। ঠিক একটু ঘরভর্তি মানুষের সামনে যে এত বড় একটা ব্যাপার ঘটে গেল, এটা মনে হয় শুধু আমার কাছে বড় লেগেছে। সবাই ঘরে দিব্যি হাসাহাসি করছে, কারো কিছু যায় আসেনি। 6 বছর আগে, এবার আমি বউ হয়ে আসি। সবার কথা আনন্দ উল্লাস, বাড়ির বড় ছেলের বউ আমি। শাশুড়িমা আমাকে মারতে রাখেন না, পিঁপড়ায় খাবে মাথায় রাখেন না উপনে খাবে। এরকমে আদর পেয়ে আমি এ বাড়িতে বউ হয়ে আসে। সেদিন রাতে আমার স্বামীর রনি সাহেব খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, দেখো, এ বাসায় কখনো মায়ের অনুমতি ব্যতীত একটা কাজ করার চেষ্টা করবে না। মা যা বলবেন সেটাই মেনে নেবে, কোনো জিজ্ঞাসা করা যাবে না। শুধু এটুকুই চাওয়া তোমার কাছে, বাপ মা মরা মেয়ে আমি, এত আদর স্নেহ যে শ্বশুর বাড়িতে পাব আমি কখন ভাবতে পারিনি। আর উনি নাচল, আমিও উনার সব কথা শুনব। একজন মা পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। প্রথম প্রথম সবকিছুই বেশ ভালো লাগছিল। বছর দিনের পর যখন সবাই বারবার বলছিল সন্তানের নেবার কথা, তখন আমরা দুজনে বেশ চেষ্টা করছিলাম সন্তান নেওয়ার জন্য। কোনোভাবে সন্তান হচ্ছিল না। শুরু থেকে সবাই বেশ সান্ত্বনা দিলেও শাশুড়ি মা একটু একটু করে রোজ কথা শোনাতে লাগলেন। আমার স্বামী সবকিছু দেখতেন, কোনোদিন এসব বিষয় নিয়ে কোনো কথা বলে নেই। ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা করানো, কিছুই বাদ দিলাম না। আমার সকল রিপোর্ট নরমাল আসলো, কোনো সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই আমার স্বামী কোনো টেস্ট করাতে রাজি হলেন না। একরাতে শাশুড়িমা খাবার টেবিলে দুঃখ করে বলেই বসলেন যে মেয়ের কম বয়সের বাপ মা মরে গেছে, সেই মেয়ে আমার বংশের বাতি জ্বালাইব কি? কুফা এক মাইয়ার আগে কষ্টে সামলাতে না পেরে বলেছিলাম, আপনার ছেলে কেউ টেস্ট করতে বলেন মা। আমার তো সব কিছু ঠিক আছে, ওরও তো কোনো সমস্যা থাকতে পারে। সে রাতে আমার বলতে হয়তো দেরি হয়েছিল, কিন্তু টেবিল ভর্তি সকলের সামনে রনি চড় মারতে দেরি হয়নি। ধীরে ধীরে রনির সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়। সকালে রান্না করা, বাড়ির সমস্ত কিছু করে রাখা, শাশুড়ি মায়ের গালি খাওয়া, নন্দের কথা শোনা, দেবরের অনর্থক চেঁচানো। রাত শেষের অনেক ইচ্ছা পূরণ, ঘর ভর্তি এত মানুষের বাড়িতে আমি কোনো ঠাসা হয়ে পড়ে থাকলাম। আমিও যে একজন মানুষ, এ ব্যাপারটাই যেন হারিয়ে গেল। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হবার পর একদিন রনি আমাকে বলল, তোমার সাথে কথা ছিল রুবিনা। বলো না আমি তোমার কথা শোনার জন্য আগ্রহ নিয়ে থাকি। বলে ওকে যে তার কাছে গেলাম, অগ্নি আমাকে জানটা মেরে সরিয়ে বলল, জানি না কিভাবে নিবে কিংবা কোথায় যে উঠবে। আসলে আমি তোমার সাথে আর সংসার করতে চাচ্ছি না। আগামী মাসে আমি বিয়ে করব। নিচের কানকে কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না। অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে শুধু বললাম, সত্যিই আমায় ছেড়ে দিতে পারবে তুমি? কোনো কথা না বলে রুম থেকে বের হতে হতে বলল, সব গুছিয়ে রেখো, কাল তোমায় মামার বাসায় তোমাকে দিয়ে আসব। শাশুড়ি মায়ের পায়ের কাছে পড়ে দুপুরে কান্না করতে করতে বললাম, আম্মা বলেন না আপনার ছেলেকে আমায় না ছাড়তে। ও আম্মা, আমি কেমনে থাকব ওকে ছাড়া? দেখো তোমার কান্না, তুমি বাড়ির বাইরে গিয়ে কাঁদো। আমার পোলার এতদিনের সুমতি হইল। তোমারে খাওয়াই যা, আর কত খাওন নষ্ট করমু আমরা? ঘামের কান্দন, এখানে কাইন্দা লাভ নাই। শাশুড়ি মায়ের পায়ে পড়ে কান্না করতে লাগলাম। কিন্তু শাশুড়ি মা আমার এমন কান্না দেখে বলল, ঠিক আছে, আমি তোমায় এই বাড়িতে রাখব। এবং আমার ছেলেও তোমাকে রাখবে, কিন্তু একটা শর্ত আছে, সেই শর্ত যদি তুমি রাজি থাকো, তাহলে আমি তোমাকে এ বাড়িতে রাখতে পারব। আমি জিজ্ঞাসা করলাম, মা, আমি আপনার সব শর্ত মেনে নিব? বলেন আপনার শর্তগুলো। তখন শাশুড়ি মা বললেন, শোনো বৌমা, আমার স্বামী মানে তোমার শ্বশুর তোমায় যে কথাগুলো বলবে সেই কথাগুলো তোমায় রাখতে হবে, তাহলে তোমাকে এ বাড়িতে রাখা সম্ভব। আমি বললাম, মা, আমি শ্বশুর আব্বা সব কথা শুনে ও মানতে রাজি। পরের দিন শ্বশুর আব্বা তার রুমে আমায় ডাকলেন, বৌমা, আমি তোমায় কিছু কথা বলতে চাই। কি কথা আব্বা? বলেন। শোনো বৌমা, আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাব। সেখানে একটা ভালো ওঝা বা কবিরাজ আছে, সেখানে তোমায় নিয়ে গেলে ওই কবিরাজ ভালো চিকিৎসা করে, অনেক মেয়ে ওই কবিরাজের কাছ থেকে সন্তান লাভ করেছে। এটা ছিল শ্বশুরের সম্পূর্ণ মিথ্যা কথা।
এটা আমি কিছু বুঝতে পারি, কিন্তু সংসার বাঁচানোর জন্য তো আমার শ্বশুরের কথা মানতেই হবে। আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, সমস্যা তো আমার না, আপনার ছেলের। তাহলে আমাকে চিকিৎসার করার কথা বলছেন কেন? তখন শ্বশুর আব্বা রাগান্বিত কণ্ঠে বললেন, শোনো মেয়ে, আমার কথা না শুনে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। যদি তুমি বাড়িতে থাকতে চাও তাহলে আমার কথা শুনতে হবে। আমি কোনো উপায় না পেয়ে শ্বশুরের কথা রাজি হলাম, কারণ এখানে আমার কিছু করার ছিল না। আমি বললাম, ঠিক আছে আব্বা, আপনি যা বলবেন তাই হবে। তখন পরের দিন শ্বশুর আব্বা আমাকে নিয়ে রওনা দিলেন। সেই কবিরাজের কাছে আসলে সেখানে কোনো কবিরাজ থাকে না। এটা একটা পুরাতন, এটা ইটের তৈরি ঘর, ওখানে আমায় নিয়ে গেলেন। আমি বললাম, আপা এখানে তো কেউ নেই, এটা তো একটা পুরাতন ভাঙ্গা বাড়ি, এখানে তো কোনো কবিরাজ দেখি না আব্বা। তখন শ্বশুর আব্বা বললেন, বৌমা তোমার মোবাইল দিয়ে একটা ফোন কর তোমার বরকে। আমি রনিকে কল দিলাম। রনি বলল, তুমি ফোন দিয়েছ কেন? আমি তখন বুক ভরা কষ্ট নিয়ে, ফাংশন। আমি তোমাকে ফোন দেয়নি, আমাকে ফোন দেওয়া হয়েছে। কে দিতে বলেছে? তোমার বাবা, মানে আমার শ্বশুর। তখন বলে, দাও ফোন বাবার কাছে, তুমি কেন ফোন দিয়েছ? শোন রনি, আমি তোকে ফোন দিয়েছি একটা বিশেষ কারণে, তুই রহমান মঙ্গল বাড়িতে চলে আয়, একটু জরুরি কথা আছে। ঠিক আছে বাবা, আমি আসছি। তখন বনি বাবাকে জিজ্ঞেস করল, কি কথা বল বাবা? শোনো, আমার বৌমার সমস্ত রিপোর্ট আমি দেখেছি, কিন্তু তুই পরীক্ষা করিসনি কেন? বাবা, তুমি আমাকে দোষারোপ করছ। হ্যাঁ, আমি তোকে দোষারোপ করছি। বাবা, তুমি নিজের ছেলের প্রতি এমন অত্যাচার করতে পারো? এটা অত্যাচারের কি হলো? আমি কিছুই তো বুঝলাম না। আমি সব বুঝতে পেরেছি, সমস্যা আসলে বৌমার না তোর। আর তুই যদি পরীক্ষা না করিস তাহলে আমি এই পুরাতন বাড়িতে তোরে বেঁধে রেখে যাব। আচ্ছা বাবা, একটা বিষয় বুঝলাম না, এই কথাটা তো তুমি আমাকে বাড়িতে বলতে পারতে, এখানে কেন? শোনো, বাড়িতে যদি জানাজানি হয় তাহলে তো তোর মা তোর বৌমার কাছে ছোট হয়ে যাবে। তাই এর সমাধানটা এই পুরাতন বাড়িতে নির্বে করতে চাই, কারণ আমি স্পষ্ট জানি বৌমা নির্দোষ, বৌমার কোনো সমস্যা নেই। এই কথাটা বলতেই রনি তার বুকে এখানে তালাক বিয়ে দিলেন। বৌমাকে কেঁদে কেঁদে বলল, আমি এখানে আসছিলাম তোমার সাথে সমাধান করতে, ঘর ফিরে যেতে এবং সারা জীবন তোমার সাথে থাকতে। তুমি আমাকে ছেড়ে দিলে। এদিকে এই কথা শোনার পর আমার শ্বশুর স্টক করে মারা গেল। তখন আমি আমার একরাশ কষ্ট নিয়ে চলে গেলাম। 6 বছর পরের কথা, আমার ছেলে সোহানকে নিয়ে আমি আর আবির হাসপাতালে গেছি টিকা দিতে। ও আবির আমার দ্বিতীয় স্বামী, সোহান আমাদের ছেলে। হাসপাতালে গেটে বাইরে এসে দাঁড়াতেই দেখি আমার প্রাক্তন স্বামী রানী সিএনজি খুঁজছেন। হুইল চেয়ারে বসা আমার প্রাক্তন শাশুড়ি, আর পাতলা একটা মেয়েটো আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী বোধ হয়। আমি আবিরকে নিয়ে একটু এগিয়ে যেয়ে আমার প্রাক্তন শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, চিনতে পেরেছেন কিনা জানি না, আপনাকে এখন কি বলে সম্বোধন করব সেটা আমার জানা নেই। এতে সোহান ও আমার ছেলে 3 বছর বয়স, আর ও আমার স্বামী আবির। আপনাকে দেখে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। শুধু এটুকু বলি, আমি বাজে নই। আপনাদের ধন্যবাদ সেদিন বের করে না দিলে আজ আমি সোহানের মা হতে পারতাম না। আমার প্রাক্তন শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন। আমার হাত ধরে বললেন, মাফ করে দাও আমারে। তোমারে ঘর থেকে বের করতে চাইনি আমি। তোমার শ্বশুরকে দিয়ে আমি তোমারে ঘরে ফিরে আনতে চেয়েছিলাম, কিন্তু আমার অবাধ্য সন্তান তোমাকে ছেড়ে দেওয়ার পর আমার এখন এই অবস্থা। মা, আমার পোলার ঘরে এখনো কোনো সন্তান নাই। তোমারে আমি ভুল বুঝেছিলাম মা। হাত ছাড়িয়ে নিয়ে উনাকে বললাম, কিছু ভুলের মাপ হয় না। ভালো থাকবেন আপনারা। আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী মেয়েটার দিকে তাকিয়ে আমার বেশ মায়া লাগল। দর্শকদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এখানে মানুষের কোনো হাত নেই। তবে আপনার শুধু আপনাদের বুদের উপর দোষ চাপাবেন না, কারণ এই গল্পে আপনারা বুঝতে পারলেন সমস্যাটা বুয়ের ছিল না, ছিল তার স্বামীর। আপনারা না বুঝে কখনো নিজের স্ত্রীকে ভুল বুঝবেন না। আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।